1771 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ দিলজেন্ট দ্বীপের কাছে দিয়ে যাওয়ার সময় দূর থেকে আলো দেখতে পায় এবং কিছু মানুষকে তীরে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু জাহাজটি তীরে থামেনি বা যোগাযোগের চেষ্টা করেনি। 1867 সালে ব্রিটিশ নৌবাহিনী জাহাজ হোয়াইট স্টার দ্বীপের খুব কাছে যায়। তারা দেখে যে কালো চামড়ার নগ্ন মানুষেরা তীর ধনুক নিয়ে তাদের দিকে তাক করে আছে এবং আক্রমণের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এরপর থেকে ব্রিটিশরা বুঝতে পারে যে এরা অত্যন্ত শত্রুভাবাপন্ন, তারা পালিয়ে আসে। 1880 সালে ব্রিটিশ অফিসার মরিস ডিভাল পোর্টম্যান, যিনি আন্দামানের অধিবাসীদের নিয়ে গবেষণা করতেন, একটি দল নিয়ে দ্বীপে অবতরণ করেন। তারা একটি বুড়ো দম্পতি ও 4টি শিশুকে ধরে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান। বৃদ্ধ দম্পতি অসুস্থ হয়ে মারা যায়। 4 জন শিশুকে পরে অসুস্থ অবস্থায় আবার দ্বীপে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় যে দ্বীপে একটি বিচ্ছিন্ন মানব গোষ্ঠী বাস করে। প্রায় 50,000 থেকে 65,000 বছর আগে আধুনিক মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এদের একটি শাখা দক্ষিণের সমুদ্র তট ধরে এগোতে থাকে। আফ্রিকা, আরব, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, এই যাত্রাপথকে বলা হয় সাউদার্ন কোস্টাল মাইগ্রেশন রুট। তখনকার পৃথিবীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আজকের মতো ছিল না। তখন পৃথিবী ছিল শেষ আইস এজের লাস্ট গ্লেসিয়াল ম্যাক্সিমাম আগের পর্যায়ে। সমুদ্রের জলের উচ্চতা আজকের চেয়ে প্রায় 120 থেকে 130 মিটার নিচে ছিল। সমুদ্র অনেক কম গভীর ছিল এবং স্থানভেদে দ্বীপ ও স্থলভাগের দূরত্ব কম ছিল। তারা উপকূলের কাছাকাছি নৌকা বাহিনী, ভেলা বা ক্যানোর মতো সহজ জলযান ব্যবহার করেছিল, অথবা সাগরের স্রোত তাদের ভাসিয়ে দ্বীপ পর্যন্ত নিয়ে এসেছিল। কিছু তরঙ্গমুখী অভিযান ছিল ইচ্ছাকৃত, কিছু ছিল দুর্ঘটনা জড়িত। সেই সময় মানুষ মাছ ধরা, সমুদ্র তীর ধরে চলা ও দ্বীপে বসতি স্থাপনে সক্ষম হয়ে উঠেছিল। একবার যখন প্রথম মানুষ আন্দামানে পৌঁছয়, তখন সমুদ্রপৃষ্ঠ আরো বেড়ে ওঠে। আশেপাশের স্থলভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপগুলো, বাইরের সংযোগ সম্পূর্ণ কেটে যায়। ফলে যারা দ্বীপে ছিল তারা সেখানেই প্রজন্মের পর প্রজন্ম একান্তভাবে আলাদা হয়ে জীবনযাপন করতে শুরু করে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট 836টি দ্বীপের মধ্যে মানুষ বাস করে এমন দ্বীপের সংখ্যা 38টি। তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়েছে। আন্দামানের অন্যান্য আদিবাসী জাতি যেমন অন্তত জারোয়া, ওঙ্গে, গ্রেট আন্দামানিজ হাজার হাজার বছর ধরে জানতো যে নর্থ সেন্টিনেল দ্বীপে একটি ভিন্ন জাতি বাস করে। আন্দামানের সব আদিবাসী নর্থ সেন্টিনেল দ্বীপকে চাননালা বা চানলালা অর্থ খারাপ, ভয়ঙ্কর মানুষের দ্বীপ নামে ডাকত এবং কখনো সেখানে যেত না। তারা এই দ্বীপকে এড়িয়ে চলত এবং এদের নাম দিয়েছিল সেন্টিনেলিজ। এই দ্বীপে অবৈধভাবে অনেকেই যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের মধ্যে একজনের নাম জন অ্যালেন চাও। জন অ্যালেন চাও ছিলেন একজন মার্কিন এভাঙ্গেলিক খ্রিস্টান মিশনারি। তিনি 15 নভেম্বর 2018 তারিখে অবৈধভাবে নৌকো করে দ্বীপের কাছে পৌঁছন। সেন্টিনেলিজ মানুষদের সামনে বাইবেলের বার্তা পৌঁছে দেওয়াকে তিনি তার জীবনের লক্ষ্য মনে করতেন। অনেক দিন ধরেই তার মনে ছিল বিশ্বে এমন একটি জনগোষ্ঠী আছে যাদের কাছে কোনো ধর্মপ্রচারকারী কখনো পৌঁছতে পারেনি। তাদের কাছে পৌঁছতে পারলে হয়তো সেটাই হবে ঈশ্বরের ইচ্ছে পূরণ। আর এই চিন্তাই তাকে নিয়ে আসে নর্থ সেন্টিনেল দ্বীপে। চাও জানতেন ভারতের আইন অনুযায়ী ওই দ্বীপে কখনো বহিরাগত প্রবেশ করতে পারে না। এখনো সেখানে হাজার বছরের বিচ্ছিন্ন জীবনযাপন চলছে। তবুও তিনি বিশ্বাস করেছিলেন, আমার উদ্দেশ্য ভালো, তাই আমাকে গ্রহণ করবে সেন্টিনেলিজরা। এই বিশ্বাসই তাকে ঝুঁকির দিকে ঠেলে দেয়। সেন্টিনেলিজদের কাছে যাওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন। বাইবেল অধ্যয়ন, বেঁচে থাকার প্রশিক্ষণ, নাতিশীতোষ্ণ আবহাওয়ার অনুশীলন, এমনকি আইন সম্পর্কে জেনেও সেই ঝুঁকি তিনি নিয়েছিলেন।
চাও ভারতে এসে স্থানীয় কিছু জেলেকে টাকা দিয়ে রাজি করান রাতে লুকিয়ে তাকে নর্থ সেন্টিনেল দ্বীপের সীমানা পর্যন্ত পৌঁছে দেবার জন্য। প্রথম দিনে তিনি নৌকো থেকে নেমে জলের উপর হাঁটু সমান গভীরতা পর্যন্ত এগোলেন। হাতে বাইবেল আর উপহার, নারকেল, মাছ ধরার যন্ত্র, কিছু খাবার। দ্বীপবাসীরা তাকে দেখল, দাঁড়িয়ে রইল দূর থেকে ধনুক তীর হাতে। চাও কথা বলতে চেষ্টা করলেন, অঙ্গিভঙ্গি করলেন, কিন্তু যোগাযোগের ভাষা ছিল সম্পূর্ণ ভিন্ন। হঠাৎ একটি তীর এসে লাগে তার শরীরে। তিনি জীবিত অবস্থায় নৌকোয় ফিরে এলেন। জেলেরা তাকে তৎক্ষণাৎ উপকূলে ফিরিয়ে নিতে চাইলে তিনি অস্বীকার করেন। তার বিশ্বাস, এটাই আমার পরীক্ষার সময়, ঈশ্বর আমাকে থামতে বলেননি। পরদিন ভোরে তিনি আবার জলে নামলেন। এইবার তিনি একাই এগোলেন। জেলেরা দূরে নৌকা রেখে অপেক্ষা করল। দ্বীপবাসীরা আবার তাকে দেখল। আবার সে কথা বলতে ও হাত নাড়াতে থাকলো, কিন্তু এবার কোনো সতর্ক সংকেত ছিল না, সরাসরি আক্রমণ। তীরের ঝাঁকে তিনি দাঁড়াতে পারেননি, তিনি সৈকতের কাছে পড়ে গেলেন। জেলেরা দূর থেকে দেখল, দ্বীপবাসীরা তার শরীরটিকে টেনে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এরপর চাওকে আর পাওয়া যায়নি। জন অ্যালেন চাও নর্থ সেন্টিনেল দ্বীপের দ্বিতীয়বার যাওয়ার আগে রাতে তার ডায়েরি, নোটবুক ও জিনিসপত্র জেলেদের নৌকায় রেখে যান, কারণ তিনি বুঝতে পেরেছিলেন পরের বার গেলে হয়তো তিনি আর ফিরতে নাও পারেন। তিনি নৌকায় থাকা লোকদের বলেন, যদি আমি ফিরে না আসি এগুলো সংরক্ষণ করবেন। পরের দিন তিনি একাই দ্বীপের দিকে সাঁতরে যান আর ফিরে আসেননি। জেলেরা দূর থেকে আক্রমণ দেখছিল। তারা আইনগত বিপদের আশঙ্কায় উপকূলে ফিরে আসে এবং জন চাওয়ের রেখে যাওয়া ব্যাগ, চিঠি, ডায়েরি ও নোটবুক প্রশাসনের হাতে তুলে দেয়। ইংরেজ আমল থেকেই নর্থ সেন্টিনেলিস দ্বীপে যাওয়ার চেষ্টা চলছিল, কিন্তু সফলতা পায়নি। স্বাধীনতা পর ভারত সরকার অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বারবার দল পাঠায়। 1967 সাল, দুরন্ত সমুদ্র, কালো ঝড়ের মেঘ আর মাঝখানে এক রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিনেল, বিশ্বের একমাত্র দ্বীপ যেখানে কেউ ঢোকে না আর ঢুকলে বাঁচে না। ঠিক তখন ভারতীয় নৃবিজ্ঞানী ত্রিলোকনাথ পণ্ডিত একটি সরকারি অভিযানের সদস্য হিসেবে প্রথমবার তাকান সেই নিষিদ্ধ দ্বীপের দিকে। তার চোখে শুধু গবেষণা নয়, প্রশ্নের আগুন। ওরা কারা, কেমন করে বাঁচে, কেন পৃথিবীকে তারা প্রত্যাখ্যান করে? তাদের নৌকো অনেকটাই কাছে যেতেই দূর থেকে দেখা গেল গা কালো, চুল জটের মতো, হাতে তীর ধনুক। কোনো শব্দ নয়, কেবল তাকিয়ে থাকা। পরের মুহূর্তেই তীর এসে আঘাত করলো নৌকোর ধাতব ঢালে। দল সরে দাঁড়ালো। সেদিন কিছু জানা হলো না, কেবল এক সত্য প্রমাণিত হলো, ওরা কাউকে পছন্দ করে না। এরপর 1977, 1974, 1978, 1981 বারবার চেষ্টা করা হয়। কখনো উপহার হিসেবে লাল বালতি, নারকেল, লোহা পুতুল, কখনো খাবার, কখনো নৌকো, কখনো হেলিকপ্টার, কিন্তু প্রত্যেকবারই শেষ হয় একইভাবে। তীর ছোড়া, চিৎকার, অভিযাত্রীদের দ্রুত সরে যাওয়া। ইতিমধ্যে দ্বীপকে ঘিরে দুনিয়ার রহস্য আরো গভীর হতে থাকে। এরা কি পৃথিবীর সবচেয়ে পুরনো মানবজাতির শেষ শাখা, নাকি এমন কোনো রোগ আছে যা দূর থেকে মানুষ মারতে সক্ষম? ত্রিলোকনাথ পণ্ডিত দমে যাননি। 24 বছরের চেষ্টা, 24 বছর। 4 জানুয়ারি 1991, নর্থ সেন্টিনেল দ্বীপ। সেই দিন সকালবেলা গবেষক দলটি সমুদ্রের জল কাটতে কাটতে নর্থ সেন্টিনেল দ্বীপের দিকে এগিয়ে যায়। বড় জাহাজ দূরে নোঙর করে রাখা হয়, কারণ খুব কাছে গেলে দ্বীপবাসীরা ভয় বা আক্রমণ বোধ করতে পারে। উপকূলের দিকে যেতে গবেষকদের একটি ছোট্ট নৌকো ব্যবহার করা হয়। নৌকোটিতে ছিলেন ভারতের নৃবিজ্ঞানী ত্রিলোকনাথ পণ্ডিত এবং তার দীর্ঘদিনের সহকর্মীরা এবং অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভের গবেষক মধুমালা চট্টোপাধ্যায়। দলটি থামার পরপরই তারা আগে থেকে প্রস্তুত করা নারকেলগুলো জলে ভাসিয়ে ধীরে ধীরে উপকূলের জলের স্রোতে পাঠায়। সেন্টিনেলি জনগোষ্ঠীরা দূরে দাঁড়িয়ে দেখতে থাকে। হাতে তীর ধনুক আছে, কিন্তু আচরণ আক্রমণাত্মক নয়। গবেষকরা নির্দেশ অনুযায়ী কেউ নৌকো থেকে নামেনি। হঠাৎ দৌড়ে যাওয়া বা হাত নেড়ে উত্তেজনা সৃষ্টি করা হয়নি। তারা অপেক্ষা করে। কিছুক্ষণ পর দ্বীপের পুরুষরা জলে নামতে শুরু করে। তারা উপহারের দিকে এগিয়ে যায়। উপহারগুলোকে পরীক্ষা করে দেখে কোনো ক্ষতি বা ফাঁদ আছে কিনা। তারপর তারা নারকেলগুলো নিয়ে ফেলে। গবেষকদের দিকে কোনো তীর ছোড়া হয় না।
বহু বছর ধরে প্রথমবার পরিস্থিতি পুরোপুরি শান্ত। এই সময় দলটি দ্বিতীয় দফা উপহার দেয়, নারকেল এবং কিছু লোহার জিনিস, কারণ নৃবিজ্ঞানীরা আগে পর্যবেক্ষণে জানা গিয়েছিল সেন্টিনেলি জনগোষ্ঠী লোহা অত্যন্ত মূল্যবান হিসেবে গ্রহণ করে। এবার গবেষকরা নৌকা থেকে সামান্য জলে নামে, কিন্তু কূলে পা রাখে না। দ্বীপবাসীরাও সামান্য এগিয়ে আসে এবং কাছ থেকে উপহার নেয়। একটি ঘটনা এই দিন বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দলের এক সদস্য ক্যামেরা তুলে ছবি তুলতে চাইলে এক সেন্টিনেলিজ পুরুষ তীর ধরার ইঙ্গিত দেয়। তখন দলের মহিলা গবেষক মধুমালা চট্টোপাধ্যায় নরম গলায় ইঙ্গিত করে ক্যামেরা নামাতে বলেন। সেন্টিনেলিজ পুরুষরা যখন তীর ধনুক তাক করছিল, তখন তারা মধুমালাকেই একমাত্র ব্যক্তি হিসেবে তীর নামিয়ে রেখেছিল এবং তাকে দেখে হাসছিল, কৌতূহল দেখাচ্ছিল। টিমের পুরুষ সদস্যদের দিকে তারা আগ্রাসী ছিল, কিন্তু মধুমালার দিকে একেবারেই নয়। ঠিক সেই মুহূর্তে এক সেন্টিনেলিজ নারী তার পুরুষ আত্মীয়ের হাত ধরে তীর নিচে নামিয়ে দেয়। এর মাধ্যমে বোঝা গেল আক্রমণ নয়, সতর্কতা দেখানো হয়েছিল। উত্তেজনা না বাড়ালে ক্ষতি হবে না। এরপর দ্বীপবাসীদের মধ্যে কিছু মানুষ হাতের ইশারায় আরো নারকেল দেওয়ার সংকেত দেয়, যা দেখেই গবেষকরা বুঝতে পারেন যে তারা স্বাগত, অন্তত ওই মুহূর্তে। দলের সদস্যরা আবার উপহার ভাসিয়ে দেয়। সেন্টিনেলি জনগোষ্ঠী সেগুলো নিয়ে যায় এবং গবেষকদের দিকে কোনো বিদ্বেষপূর্ণ আচরণ করে না। গবেষকরা শান্তভাবে নৌকোয় ফিরে যান। দ্বীপবাসীরাও পিছনে সরে যায়। কারো মধ্যে ভীত বা রাগীর আচরণ আর দেখা যায়নি। দলটি বড় জাহাজে ফিরে গেলে ত্রিলোকনাথ পণ্ডিত ও অন্যরা নথিতে লেখেন, আজকের যোগাযোগ আক্রমণ বা ভয় ছিল না। সেন্টিনেলের জনগোষ্ঠী নিজের ইচ্ছেই ও স্বাধীনতা বজায় রেখে যোগাযোগ গ্রহণ করেছে। অনেক বিশেষজ্ঞদের মতে এই ঐতিহাসিক ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল দল জোর করে কাছে যায়নি। উপহার জলে ভাসানো হয়েছে, চাপ সৃষ্টি করা হয়নি। মহিলা গবেষকের উপস্থিতি পরিস্থিতিকে স্থিতিশীল করেছে। দ্বীপবাসীরা যোগাযোগের সময় নিজেদের নিয়ন্ত্রণে ছিল। এই সংক্ষিপ্ত সাক্ষাৎ ইতিহাসের প্রথম ও সবচেয়ে সফল, সম্পূর্ণ, শান্তিপূর্ণ, আঘাতহীন যোগাযোগ হিসেবে চিহ্নিত হয়েছে। ৪ জানুয়ারি শান্তিপূর্ণ সাক্ষাতের পর আর দুই একবার উপহার ভিত্তিক যোগাযোগ সফল হয়। তীর ওঠেনি, উপহার নেওয়া হয়েছে। এরপরে সরকার ও গবেষকদের মনে প্রশ্ন তৈরি হয়, এই জয় জয়কারের পরে কি আরো ঘনিষ্ঠ যোগাযোগ করা উচিত? এরপর দল আরো কয়েকবার নিরাপদ দূরত্বে গিয়ে নারকেল ভাসিয়ে দেয়। কখনো তারা উৎসাহে ভাসিয়ে ভাসিয়ে সংগ্রহ করেছে, আবার কখনো তীর তুলে সতর্ক করে, আজ নয়। এটা ছিল দুপক্ষের বোঝাপড়ার সূক্ষ্ম নাচন। কখনো কাছে টানছে, কখনো দূরে ঠেলে দিচ্ছে। এক কণিকা ভুল সিদ্ধান্ত পুরো জাতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারত। 1995 এই বছর গবেষণা দলের নৌকো কাছে গেলে দ্বীপবাসীরা নারকেল নিলেও উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। চোখে সেই পুরনো শত্রুতা নয়, কিন্তু বিরক্তি, যেন বলতে চায়, তোমাদের উদ্দেশ্য আমরা বুঝি, কিন্তু আমরা আমাদের মতোই থাকতে চাই। উপহার নেওয়া হয়, কিন্তু আচরণের ছায়া স্পষ্ট, দূরত্ব চাওয়া হচ্ছে। সাল 1996 সরকার শেষবারের মতো একটি মনিটরিং জাহাজ পাঠায়। এইবার দ্বীপবাসীরা উপকূলে দাঁড়িয়ে থাকে, কিন্তু উপহার নিতে এগোয় না। তারা তীর তুলে আকাশে নাড়ায়। হিংস্র আক্রমণ নয়, কিন্তু চূড়ান্ত অনিচ্ছার ঘোষণা। দল ফিরে আসে এবং সেই দিন সিদ্ধান্ত হয় ভারত সরকার সব যোগাযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেয়। সাল 2006 দুইজন ভারতীয় মৎস্যজীবী তারা অবৈধভাবে দ্বীপের কাছে মাছ ধরতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সেন্টিনেলিজরা তাদের হত্যা করে। ভারতীয় হেলিকপ্টার থেকে তাদের মৃতদেহ দেখা গিয়েছিল, কিন্তু মৃতদেহ উদ্ধার করা যায়নি। এখনো পর্যন্ত অবৈধভাবে সেই দ্বীপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 2025 সালে এপ্রিলের শুরুতে একজন বিদেশি ইউটিউবার মিখাইলো ভিক্টরোভিচ পোলিয়াকভ আন্দামান সফরের সময় নর্থ সেন্টিনেল দ্বীপ যাওয়ার পরিকল্পনা করেন। তার উদ্দেশ্য ছিল দ্বীপবাসীদের সঙ্গে যোগাযোগ করে ভিডিও তৈরি করা এবং ইউটিউবে আপলোড করা। তিনি একটি ছোট ইনফ্ল্যাটেবল নৌকো অর্থাৎ ফোলানো রাবারের নৌকো ব্যবহার করে সমুদ্রপথে নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করেন। তিনি একা ছিলেন না, স্থানীয় কিছু নৌকো চালকের সাহায্য নেন। তবে অভিযানে তিনি একাই নৌকো চালিয়ে উপকূলের কাছে যান। তিনি নৌকো থামান, হাত দিয়ে ইশারা করে দ্বীপবাসীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। উপহার হিসেবে নারকেল ও ডায়েট কোকের একটি ক্যান বালির উপর রেখে যান। কিছু বালির নমুনা সংগ্রহ করেন এবং ছবি ভিডিও করেন। তিনি মোটামুটি 5 মিনিটের মতো সেখানে অবস্থান করেন এবং তারপর ফেরার পথে নৌকোয় উঠে আসেন।
তবে সেন্টিনেলিজ মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণভাবে হয়নি। তারা দূর থেকে তাকে পর্যবেক্ষণ করছিল, তবে আক্রমণ করেনি, সম্ভবত তিনি খুব দ্রুত চলে যাওয়ায়। তিনি ফিরে এলে স্থানীয় লোকজন তার সম্পর্কে প্রশাসনের কাছে তথ্য দেয়। কয়েক ঘন্টার মধ্যে আন্দামান পুলিশ তাকে আটক করে এবং পরে গ্রেপ্তার করে। 1956 সালে আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জের প্রোটেকশন অফ অ্যাবঅরিজিনাল ট্রাইবস রেগুলেশন অনুযায়ী সেন্টিনেল দ্বীপের চারপাশে 5 নটিক্যাল মাইল প্রায় 9.5 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিষিদ্ধ। 2005 সালের পর থেকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কোনো বিমান বা হেলিকপ্টার 1000 ফুটের নিচে উঠতে পারে না। 2018 সালের পর থেকে সরকার আরও কঠোর করেছে, এমনকি ফটোগ্রাফি বা ভিডিও করাও দূর থেকে নিষিদ্ধ করা হয়েছে। সেন্টিনেলিজদের কোনো ইমিউনিটি নেই সাধারণ ফ্লু, হাম বা চিকেন পক্সের বিরুদ্ধে। 1867-1890 এর দিকে গ্রেট আন্দামানিজদের সংস্পর্শে এসে জনসংখ্যা 90% কমে গিয়েছিল। ভারত সরকারের নীতি হ্যান্ডস অফ আইজ অন, দূর থেকে নজর রাখা হবে কিন্তু কোনো হস্তক্ষেপ নয়। সেন্টিনেলিজরা নিজেরাই বারবার তাদের ইচ্ছা প্রকাশ করেছে তীর ছুঁড়ে নৌকো ভাঙতে এসে। 2024 সালের মার্চ আমেরিকান ইউটিউবার মাইলস রাউটলেজ যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়। 2023 সালের অক্টোবরে দুজন ভারতীয় অ্যাডভেঞ্চারার ব্লগার ড্রোন উড়িয়ে ভিডিও করতে গিয়ে ধরা পড়ে। 2018 পর থেকে কমপক্ষে 7টি মামলা দায়ের হয়েছে। নর্থ সেন্টিনেল দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1 থেকে 2 মিটার উঁচু। 2100 সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠ 0.5 থেকে 1 মিটার বাড়লে দ্বীপের বড় অংশ ডুবে যেতে পারে। তখন সেন্টিনেলিজরা কোথায় যাবে? তাদের সরিয়ে নেওয়া মানে তাদের সংস্কৃতি ও অস্তিত্বের অবসান। 2022-23 সালে ভারত সরকার নৌবাহিনীর মাধ্যমে দূর থেকে ড্রোন সার্ভে করেছে, শুধু জনসংখ্যা ও স্বাস্থ্যের হিসেবের জন্য। কিছু রাজনৈতিক ও পর্যটন লবি মাঝে মধ্যে নিয়ন্ত্রিত পর্যটন বা গ্লাসবোট সাফারির প্রস্তাব তোলে, যা আদিবাসী অধিকার কর্মীরা কঠোরভাবে বিরোধিতা করেছে। এখন প্রশ্ন, আমরা কি তাদের একা রাখবো নাকি মানবিক কারণে হস্তক্ষেপ করব? যদি তারা রোগী মরতে থাকে বা দ্বীপ ডুবে যায়, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই। শেষ কথা, মানুষের অধিকারের সীমা। সেন্টিনেলিজরা পৃথিবীর শেষ আনকন্ট্যাক্ট ট্রাইবদের একটি। তারা প্রমাণ করে যে মানব সভ্যতার একমাত্র পথ আধুনিকতা নয়। তাদের অস্তিত্ব আমাদের মনে করিয়ে দেয় সবচেয়ে বড় মানবাধিকার হলো নিজের জীবন নিজের মতো বাঁচার অধিকার। সার্ভাইভাল ইন্টারন্যাশনাল, ফোগা, আন্দামান এন্ড নিকোবর ট্রাইব ওয়েলফেয়ার বোর্ড একই কথা বলে। তাদের ইচ্ছাকে সম্মান করুন, তাদের বাঁচিয়ে রাখতে হলে তাদের থেকে দূরে থাকুন। যদি কোনো দিন তারা নিজেরা যোগাযোগ করতে চায়, তবেই কেবল দরজা খোলা উচিত। ততদিন পর্যন্ত উত্তর সেন্টিনেল দ্বীপ পৃথিবীর শেষ সত্যিকারের স্বাধীন ভূখণ্ড হয়ে থাকুক। তাদের একা থাকতে দিন, এটাই তাদের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় দেখতে চান মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।